ভারত 1947 সাল থেকেই চেষ্টা করছিল যে পাকিস্তান এটাকে দুই টুকরা করে ফেলতে হবে। ভারত কি জানে না যে ছাত্রলীগ এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন? ভারত কেন জবাব দিতে পারতেছে না যে কেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না? ভারতের কিছু দেশপ্রেমিক রাজনীতিবিদ অলরেডি কিন্তু এই ব্যাপারে প্রশ্ন তুলেছে যে আসলে কি হাসিনা এতটাই গুরুত্বপূর্ণ যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো মূল্য পাচ্ছে না, কিন্তু হাসিনা এত বেশি মূল্যবান হয়ে উঠেছে। আমাদের যে ফ্রেন্ডস লিস্ট হবে এখন, এই লিস্টে চায়না উইল বি দ্য টপ। আমরা মূলত ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে শুরু করি। আপনারা জানেন যে শেখ হাসিনা ভারতে বসে একটা ফেসবুকে ভাষণ দিয়েছেন, তার প্রভাব বাংলাদেশে পড়েছে, 32 নম্বর ভাঙা হচ্ছে। তো এই যে ভারতে বসে রাজনৈতিক বক্তব্য দেয়া, ভারত এই দায় এড়াতে পারে কিনা, কি বলবেন? ধন্যবাদ। শুরুতে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই চমৎকার প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমি এই প্রোগ্রামের দর্শক যারা আছে তাদের সবাইকে আমার সালাম জানাচ্ছি। আজকে আমরা যে সময় এই অনুষ্ঠানটা রেকর্ড করছি তার ঠিক গত রাতে ধানমন্ডির 32 নম্বরে বাংলাদেশের জনতা ওই যে বিল্ডিংটা আছে বিল্ডিংটাকে পুরো গুঁড়িয়ে দিয়েছে এবং অনেকেই মনে করছেন যে এই ঘটনাটার পিছনে মূল ইন্ধনদাতা শেখ হাসিনা স্বয়ং। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে ভারত এই ব্যাপারে দায় এড়াতে পারে কিনা, সো ভারতের দায় এড়ানোর প্রসঙ্গটিতে আসার আগে একটা প্রেক্ষাপট আলোচনা না করলে পরে আসলে প্রাসঙ্গিকভাবে উত্তরটা দেওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। শেখ হাসিনা ভারতের প্রোডাক্ট। 1975 সালে শেখ মুজিব যখন মারা যান, সেই মুহূর্তে শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে ছিলেন পশ্চিম জার্মানিতে। তাদের সুযোগ ছিল ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে রিফিউজ নেয়ার, কিন্তু ইন্দিরা গান্ধীর প্রচ্ছন্ন মদদে এবং রয়ের সহায়তায় তাদেরকে ভারতে নিয়ে আসা হলো এবং এই ভারতে তারা 6 বছর অবস্থান করেছিলেন। এই 6 বছরের ইতিহাস আমরা জানি না, খুব একটা স্পষ্ট না, কোথায় থাকতেন, কিভাবে থাকতেন, কি করতেন। কথিত আছে যে এই 6 বছর রয়ের মাধ্যমে তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছিল। কেন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এটা বোঝার জন্য আর একটু পেছনে যেতে হবে। 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্র তৈরি হয়, তখন ভারতের দুই পাশে ছিল, এক পাশে পূর্ব পাকিস্তান, এক পাশে পশ্চিম পাকিস্তান। ভারতের জন্য এটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল যে একই সাথে পূর্ব এবং পশ্চিম দুই দিক থেকে পাকিস্তানের প্রেশার অ্যাকসেপ্ট করা, এবং কখনো যদি যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয় তখন এই দুই দিক থেকে প্রেশার ভারতের পক্ষে নেওয়া সম্ভব হবে না। 1947 এবং 1948 সালে পাকিস্তান এবং ভারতের ভিতরে প্রথম যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে আজাদ কাশ্মীর কিন্তু পাকিস্তানের হাতে চলে যায়। 1962 সালে অ্যাগেইন চায়না এবং ভারতের ভিতরে সাইনো ইন্ডিয়ান ওয়ার হয় এবং সেই যুদ্ধে কিন্তু প্রায় 43,000 স্কোয়ার কিলোমিটার এলাকা ভারত হারিয়ে ফেলে। সুতরাং এই জাতীয় হুমকির প্রেক্ষিতেই ভারত 1947 সাল থেকেই চেষ্টা করছিল যে পাকিস্তান এটাকে দুই টুকরা করে ফেলতে হবে এবং পূর্ব পাকিস্তান যেটা আছে এটাকে হায়দ্রাবাদ অথবা সিকিমের স্টাইলে তাদের একটা প্রদেশ হিসেবে নিয়ে ফেলতে হবে। আর যদি প্রদেশ হিসেবে নেওয়া না যায় তাহলে এটাকে এমন একটা করদ রাষ্ট্রের মতো করে রাখতে হবে যার মধ্য দিয়ে তারা তাদের নর্থ ইস্টার্ন যে কান্ট্রিজগুলো আছে, যেগুলোকে কমনলি আমরা 7 সিস্টার্স নামে জানি, সেই কান্ট্রিগুলোর সাথে ট্রানজিট এবং করিডোরটা স্থাপন করা যাবে। এই প্রেক্ষিতে তারা কিন্তু 1971 সালেও ইন্ধন দিয়েছে। অনেকেই আমরা ভুল ভাবি যে 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিলেন, তারপর যখন যুদ্ধ লাগলো, আমাদের রিফিউজিরা যখন ইন্ডিয়াতে যাওয়া শুরু করলো, তখন বোধহয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর বোধোদয় হলো যে ও পূর্ব পাকিস্তানে যুদ্ধ লেগেছে, তাহলে চলো তাদের হেল্প করি। ব্যাপারটা তো তা ছিল না। আগরতলা ষড়যন্ত্র হয়েছিল। আগরতলা কোথায়? শেখ মুজিবুর রহমান পড়াশোনা করেছেন কোথায়? সুতরাং এই 1947 সাল থেকেই আওয়ামী লীগকে ধীরে ধীরে এই শেখ মুজিবুর রহমান এবং যারা আছে তাদেরকে ভারত প্রচ্ছন্নভাবে বিভিন্নভাবে ইন্ধন দিয়েছে এবং তাদেরকে সহায়তা করেছে যেন বাংলাদেশ প্রথমত পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর পরপরই যখন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল, শেখ মুজিবুর রহমান কিন্তু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু লিভ বাংলাদেশ 26শে মার্চের পরে। উনি কোথায় চলে গেলেন? পাকিস্তানে চলে গেলেন। ওনার ফ্যামিলি কোথায় ছিল? পাকিস্তানিদের শেল্টারে বাংলাদেশে ছিল।
তাদের কিন্তু নিরাপত্তার কোনো ক্ষতি হয় নাই। পাকিস্তান বাহিনী কিন্তু তাদের ফ্যামিলির কাউকে মারে নাই। উনি যে 3 লাখ বলতে গিয়ে 30 লাখ বলে ফেলেন, এই 30 লাখের ভিতরে কিন্তু তার পরিবারের কেউ নাই। আচ্ছা, কেন নাই? কারণ তারা সেই অ্যাডভান্টেজটা নিয়েছে ইন্ডিয়ার কাছ থেকে। দেশ স্বাধীন হওয়ার পর ইন্ডিয়ার প্রচ্ছন্ন মদতে কিন্তু বাকশাল। কেন? কারণ তারা শেখ মুজিবুর রহমানকে আরও স্ট্রেনথেন করতে চাচ্ছিল, কারণ শেখ মুজিবুরের মাধ্যমে বাংলাদেশের মাঝখান দিয়ে ট্রানজিট এবং করিডোর সব কিছু নিবে। তারা একই সাথে যে চেষ্টাটা করেছিল শেখ মুজিবের অনুপস্থিতিতে, অক্টোবর মাসে 1971 সালে কুখ্যাত 7 দফা গোলামি চুক্তি করার চেষ্টা করেছিল, যার 3 নম্বর ক্লজ ছিল বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। তার মানে কি, একটা দেশের যদি নিজস্ব সেনাবাহিনী না থাকে তাহলে ওই দেশ তো আসলে স্বাধীন দেশ না। এই প্রেক্ষিতে তারা 15ই আগস্টে এসে তাদের যে গ্র্যান্ড স্ট্র্যাটেজি ছিল এবং মাস্টার প্ল্যানটা ছিল, এই প্ল্যানটা থমকে যায়। এই প্ল্যানটা যখন থমকে যায় তখন তারা 6 বছরের জন্য শেখ হাসিনাকে তাদের কাছে নিয়ে যায় এবং নতুন করে প্রশিক্ষিত করে তাকে আবার বাংলাদেশে পাঠায়। বাংলাদেশে শেখ হাসিনা যখন আসার পরে কিন্তু নিরঙ্কুশভাবে সে টানা 15 বছর 16 বছর ধরে তাদের স্বার্থ উদ্ধার করে যাচ্ছিল। এই স্বার্থ উদ্ধার করতে করতে এসে 5ই আগস্টে যখন দেয়ালে পিঠ থেকে যায় আমাদের, তখন ছাত্র জনতাদের প্রত্যক্ষ অংশগ্রহণে এবং পুরা বাংলাদেশের সবার সহযোগিতায় এবং স্বেচ্ছায় একটা বিস্ফোরণ ঘটে। এবং সেই বিস্ফোরণের কারণে শেখ হাসিনা কোথায় পালালো? ভারতে। দিল্লির লিভিং রুমে বসে থেকে উনি এখন ভাষণ দিচ্ছেন। বাংলাদেশে আওয়ামী লীগের যাদেরকে ফেলে রেখে উনি পালিয়েছিলেন তাদেরকে আবার উজ্জীবিত করার চেষ্টা করছেন। একজন টেরোরিস্ট যদি একটা কান্ট্রিতে বসে এ ধরনের বিবৃতি দেওয়ার চেষ্টা করে, সেটা কি অন্য একটা কান্ট্রি অ্যালাউ করে? ভারতের সাথে বাংলাদেশের এখন যে সমস্যা চলছে, এই সমস্যার মূল হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা। ভারত একে তো তাকে আশ্রয় দিয়েছে, এবং দ্বিতীয়ত ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের ভেতরে একটি স্যাবোটাজ অথবা অন্তর্ঘাতমূলক পরিস্থিতির সৃষ্টির সব রকমের চেষ্টা শেখ হাসিনা করে যাচ্ছে, এবং ভারত প্রচ্ছন্নভাবে তাকে সহায়তা করে যাচ্ছে। ভারত কি জানে না যে ছাত্রলীগ এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন? ভারত কি জানে না যে বাংলাদেশে কি পরিমাণ অপকর্ম এবং কি পরিমাণ দুর্নীতি করে তারপরে আওয়ামী লীগের নেত্রী এবং আওয়ামী লীগের অন্যান্য সদস্যরা ভারতে আশ্রয় নিয়েছে? সব কিছু জানার পরেও বাংলাদেশের মানুষকে প্রাধান্য না দিয়ে, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে কোনো মূল্য না দিয়ে, এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের যে ইমোশন আছে, রাজনৈতিক যে আকাঙ্ক্ষা আছে, তাকে এক বিন্দু মূল্য না দিয়ে তারা এখন পর্যন্ত চেষ্টা করছে শেখ হাসিনাকে সহায়তা করে যাবার জন্য। অবশ্যই তাদের দায় আছে, এই দায় তারা এড়াতে পারেন না। একটা কথা বলছিলেন আপনি যে শেখ হাসিনা ভারতের স্বার্থ দেখেছে, এবং শেখ হাসিনার কথা যদি আমরা বলি, কোনো একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখতে হবে। কিন্তু এখন আপনার কাছে জানতে চাই, শেখ হাসিনা আসলে ভারতকে কি কি দিয়েছে? ধন্যবাদ। শেখ হাসিনা শুধু না, তার পিতা শেখ মুজিবুর রহমানও ভারতকে দিয়েছে, শুরু থেকেই তো দিচ্ছে। ভারতের প্রথম আকাঙ্ক্ষা ছিল যে পূর্ব পাকিস্তান যেন আলাদা হয়ে যায় এবং স্বাধীন রাষ্ট্র হয়, সেটা উনি দিয়েছেন, সহায়তা করেছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন তারপর থেকে ক্রমাগতভাবে ভারতকে সব ধরনের সহায়তাই দিয়েছেন। তার বেশিরভাগই আমরা জানি না, এখন পর্যন্ত এগুলো ডিসক্লোজ করা হয় নাই। কিছু অংশ আমরা জানতে পেরেছি। যেমন ধরেন, প্রথম যে সুবিধাটা তারা দিয়েছেন সেটা হচ্ছে অ্যালট অফ ট্রানজিট অ্যান্ড করিডোর। 7,000 কোটি টাকা খরচ করে যেই ট্রানজিট সিস্টেম ক্রিয়েট করা হয়েছে, সেখান থেকে এখন পর্যন্ত মাত্র সম্ভবত 36 লাখ টাকা আয় করা সম্ভব হয়েছে। একটা দেশ আরেকটা দেশের ভেতর দিয়ে ট্রানজিট করছে, আর সেই দেশ আয় করছে মাত্র 36 লাখ টাকা। স্টেট লেভেলে এটা তো একটা ফান ছাড়া আর কিছু না। 2 নম্বর হচ্ছে যে কক্সবাজারে একটা সাবমেরিনের ল্যান্ডিং স্টেশন ছিল, সেই স্টেশন থেকে আগরতলা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সহযোগিতা নেয়ার জন্য চুক্তি অলরেডি করা হয়ে গিয়েছিল, এবং এই লাইন অলরেডি লে করা হয়ে গিয়েছিল। এখন গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এসে বিটিআরসি উপলব্ধি করলো যে এই ধরনের লাইন দেওয়ার নজির নাই ইন্টারন্যাশনালি, এবং যেই পদ্ধতিতে দেয়া হয়েছে এটা ন্যাক্কারজনক, গোলামির পর্যায়ে এটা দেয়া হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে আপনার মংলা থেকে খুলনা রেলওয়ে লাইন, তারপর ফেনীতে যে ব্রিজ, তারপর আপনি নর্থ বেঙ্গলের ওদিকে যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, মিরসরাইয়ের এই পাশে যে একটা ইপিজেড করে দেওয়া হয়েছে, সব কিছু ভারতকে সহায়তা দেওয়ার জন্য করা হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের যে ট্রেড ডেফিসিট, এটা আপনি 2023 এবং 2024 সালের পরিসংখ্যান যদি দেখেন,
18 বিলিয়ন ডলারের ব্যবসা হয়েছে, তার ভিতরে বাংলাদেশ শুধুমাত্র ব্যবসা করেছে 4 বিলিয়ন ডলারের নিচে। তো একে তো হচ্ছে ভারতের উপর ডিপেন্ডেন্সি ক্রিয়েট করা হয়েছে, ভারতের পণ্য দিয়ে আমাদের বাজার সয়লাভ হয়ে গিয়েছে, এবং যখন আমরা তাদের পণ্য নিয়ে কোনো কথা বলার চেষ্টা করি তখন আমাদেরকে বাংলাদেশ এবং আজে বাজে কথা বলা হচ্ছে। সুতরাং অফকোর্স প্রকাশ্যে যা দিয়েছে, এছাড়াও অপ্রকাশ্যে তো অনেক কিছুই দিয়েছে। আমরা ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটের ব্যাপারে জানি, যেটা দিয়ে বাংলাদেশ আর্মিকে বাধ্য করা হয়েছে ভারতীয় সমরাস্ত্র কেনার জন্য। ভারত কবে থেকে সমরাস্ত্র উৎপাদনকারী দেশ হলো? আর ভারত যদি আমাদের এনিমি হয়ে থাকে তাহলে তার কাছ থেকে কেন আমরা অস্ত্র কিনব? একটা দেশের প্রায় 2 লাখ সেনাবাহিনী আছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে স্ট্র্যাটেজিক্যালি সেই দেশ বিশ্বাস করে যে কখনো না কখনো সেই দেশকে প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে যেতে হবে। বাংলাদেশের প্রতিবেশী 2টা, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। ভারতের সাথে আমাদের বর্ডার হচ্ছে 4156 কিলোমিটার। এত লম্বা বর্ডার পৃথিবীতে খুব কম আছে, এবং টু বি প্রিসাইজ পৃথিবীর 5ম বৃহত্তর বর্ডার তাদের সাথে আমাদের। সুতরাং যদি কখনো আমাদের যুদ্ধ লাগেই তাহলে তাদের এগেনস্টে যুদ্ধ করতে হবে। এই বাস্তবতার প্রেক্ষিতেই তো এত বড় আর্মি আমাদের গড়ে তোলা হয়েছে। তাহলে সেই আর্মির অস্ত্র কেন পোটেনশিয়াল এনিমির কাছ থেকে কিনতে হবে? এটা তো কখনো কোথাও হয় না। সুতরাং আপনি যে প্রশ্ন করেছেন, আসলেই শেখ হাসিনা দম্ভ ভরে যে কথাটি বলেছেন যে ভারতকে যা দিয়েছে তা আসলে ভারত ভুলতে পারবে না, সত্যিই তো ভারত ভুলতে পারছে না। আজকে আপনি দেখেন ভারত কি জবাব দিতে পারবে যে কেন শেখ হাসিনা তাদের জন্য এত গুরুত্বপূর্ণ? কান্ট্রি টু কান্ট্রি টাইজ হয়, পিপল টু পিপল টাইজ হয়। একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির সুনির্দিষ্ট একজন লিডারের জন্য এত উতলা কেন? ভারত কেন জবাব দিতে পারতেছে না যে কেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না, যখন অলরেডি 2টা ইন্টারপোলের রেড অ্যালার্ট লাগু আছে, বাংলাদেশ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য, এবং সে কিন্তু অভিযুক্ত আসামি। তাহলে 2013 সালের যে চুক্তি করা হয়েছিল অপরাধী বিনিময়ের, সেই চুক্তির প্রতি ভারত কেন সম্মান দেখাচ্ছে না শুধুমাত্র এক শেখ হাসিনার জন্য? এই প্রশ্নের জবাব তো ভারতের কাছে নেই। যদিও ভারতের কিছু দেশপ্রেমিক রাজনীতিবিদ অলরেডি কিন্তু এই ব্যাপারে প্রশ্ন তুলেছে যে আসলে কি হাসিনা এতটাই গুরুত্বপূর্ণ যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো মূল্য পাচ্ছে না, কিন্তু হাসিনা এত বেশি মূল্যবান হয়ে উঠেছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে ভারতের সেনাপ্রধান অত্যন্ত ফর্মাল একটি বক্তব্য দেওয়ার সময় বলেছে যে বাংলাদেশের সাথে তখনই তারা নেগোসিয়েশন শুরু করবে যখন নির্বাচিত সরকার আসবে। তাহলে এই বিপ্লবের মাধ্যমে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার পেলাম, এই সরকারকে তুচ্ছ চাচ্ছিল্য এবং উপেক্ষা করার এই দুঃসাহস আরেকটি দেশের সেনাপ্রধান যার রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার এখতিয়ার নাই, সে কীভাবে করছে? কারণ এটা হচ্ছে ভারতের একটা গ্র্যান্ড প্ল্যানের অংশ। তারা মিডিয়ার মাধ্যমে করাচ্ছে, তারা বর্ডারের বিএসএফের মাধ্যমে করাচ্ছে, তাদের আর্মি চিফের মাধ্যমে করাচ্ছে, এবং এগুলো সব করানো হচ্ছে ওই যে শেখ হাসিনা তাদেরকে যা দিয়েছে তার প্রতিদান স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ। ট্রানজিট নিয়ে কথা বলছেন, এটাকে আরেকটু বিস্তারিত বলবেন যে ট্রানজিট আসলে কোথায় কিভাবে নিয়েছে? ট্রানজিটের যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট আগে বোঝা দরকার। সেটা হচ্ছে যে আমরা এখন একটা ওয়ার্ডের সাথে খুব বেশি পরিচিত, সেটা হচ্ছে চিকেন নেক। চিকেন নেক, সো এটা হচ্ছে বেসিক্যালি শিলিগুড়ি করিডর। সো শিলিগুড়ি করিডরের উপরেই আছে হচ্ছে তিব্বত। তিব্বতের উপরে কিন্তু চায়নার প্রচণ্ড রকম প্রভাব এখন বিদ্যমান, এবং তিব্বতে চাইনিজ বেইজ অলরেডি হতে শুরু করেছে, মিলিটারি বেইজ। এখন আমরা 7 সিস্টার নামে নর্থ ইস্টার্ন যে কয়েকটা ভারতীয় প্রদেশ আছে, 7টা প্রদেশ, এই 7টা প্রদেশের সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার যোগাযোগের একমাত্র স্থল মাধ্যম হচ্ছে ওই শিলিগুড়ি করিডর বা চিকেন নেক। এখন এইটা কোনো কোনো ক্ষেত্রে 13 কিলোমিটার থেকে 17 কিলোমিটার পর্যন্ত চওড়া একটা জায়গা। 1962 সালে যখন চীন ভারতকে আক্রমণ করে তখন কিন্তু অরুণাচল প্রদেশের একটা বড় অংশ চীন দখল করে নেয়। 30 অক্টোবর 1962 তারা আক্রমণ শুরু করে, এবং 30 নভেম্বর 1962 পাক্কা 1 মাস তারা কিন্তু ইন্ডিয়ান যে আর্মি আছে তাকে ওখানে পরাস্ত করে, এবং 1 মাস পর ইন্ডিয়া যখন টোটাল সারেন্ডার করে ফেলে তাদের কাছে, তখন ইউনিলেটারালি চায়না সিজফায়ার ডিক্লেয়ার করে। এই যে সিজফায়ারটা ডিক্লেয়ার করলো, এই ডিক্লেয়ার করার পর ইন্ডিয়া আরও ভালোভাবে বুঝতে পারলো যে শুধুমাত্র চিকেন নেকের যে শিলিগুড়ির করিডোর আছে তার উপরে ভরসা করে তাদের পক্ষে 7 সিস্টার্সের সাথে একটি শক্তিশালী সম্পর্ক রাখা অত্যন্ত দুরূহ হয়ে যাবে। একই সাথে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে 7 সিস্টার্সে কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন অত্যন্ত পুরাতন। ইভেন বাংলাদেশে যে আন্দোলন
স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল তার চেয়েও পুরাতন কিন্তু আসামের স্বাধীনতা আন্দোলন। সুতরাং এই জাতীয় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যে আছে এই আন্দোলনগুলোকে আটকানোর জন্য, সাপ্রেস করার জন্য ভারত কিন্তু এই শিলিগুড়ি করিডোরের উপরে তাদের প্রায়োরিটি বুঝতে শুরু করলো। কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে যে শুধুমাত্র শিলিগুড়ি করিডোরের উপর নির্ভর যেহেতু করা যাচ্ছিল না, তারা শুরু থেকেই চাচ্ছিল যে বাংলাদেশের ভেতর দিয়ে কিভাবে সরাসরি সেভেন সিস্টার্সে যোগাযোগ করা যায়। কারণ কোনো কারণে যদি তিব্বতের মধ্য দিয়ে এসে চায়না শিলিগুড়ি করিডোরকে বন্ধ করে দেয়, সেক্ষেত্রে অল্টারনেটিভ রুট থাকবে হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে। বাংলাদেশের ভেতর দিয়ে রুট নেওয়া যাবে দুইভাবে, একটা হচ্ছে স্থল পথে আর হচ্ছে নৌপথে। নৌপথে তারা এই যে রুটটা ট্রানজিটটা নেওয়ার চেষ্টা করছিল, তারা কিন্তু খুব চেষ্টা করেছে আমাদের যে মংলা এবং আমাদের চালনা যে ইয়ে আছে, নৌবন্দর আছে, সমুদ্র বন্দর আছে, সেই সমুদ্র বন্দরের পরিচালনার দায়িত্ব তারা প্রায় নিয়ে ফেলেছিল। সুতরাং এটা যদি তারা নিয়ে যেতে পারতো তাহলে তার সুবিধা হতো যে তাদের পণ্য পরিবহন সহ যে কোনো ধরনের সামরিক সহায়তার জন্য এই রাস্তাটা তারা ইউজ করতে পারতো। আরেকটা, অলরেডি তো বাংলাদেশের সাথে ট্রেন সংযোগ আছেই। সো এই রেল সংযোগ যেটা আছে আপনি লক্ষ্য করলে দেখবেন যে ইন্ডিয়াকে সুবিধা দেওয়ার জন্য পদ্মা ব্রিজ এবং যমুনা ব্রিজের সাথে কিন্তু অ্যাডিশনালি মেইন ডিজাইনের বাইরে এসে রেলওয়ে লাইন স্থাপন করা হয়েছে। এই অ্যাডভান্টেজটা শুধুমাত্র ইন্ডিয়াকে দেওয়ার জন্য করা হয়েছে। সুতরাং এই যে রেল ট্রানজিট, দেন অন্যান্য যে নৌপথে যে ট্রানজিটগুলো আছে, এইগুলো হচ্ছে ভিজিবল হতে শুরু করেছিল আস্তে আস্তে। আজকে মিরেশ্বরের ওখানে যখন ইন্ডিয়া রিপ্রেজেন্টটা চালু হতো, তখন সত্যিকার অর্থে আমাদের চিকেন নেক যেটা ফেনী অত্যন্ত ঝুঁকিতে পড়ে যেত। সো এই ধরনের অসংখ্য দৃশ্যমান এবং অদৃশ্য ট্রানজিট, তার মাধ্যমে আসলে তারা চাচ্ছিল যে বাংলাদেশ হবে হচ্ছে ইন্ডিয়ার ট্রানজিট পয়েন্ট, করিডোর পয়েন্ট, অনলি দ্য স্টেশন থ্রু হুইচ তারা নর্থ থেকে সাউথে যাওয়া আসা করবে। তার মানে শেখ হাসিনা তাদের জন্য সবচেয়ে ভালো অপশন ছিল। ঐতিহাসিকভাবে তো তাই। এই আওয়ামী লীগের কারণে এর আগে দেখেছেন যে পাকিস্তানের কথা বলছিলেন, যে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করতে দেওয়া হয়নি, বিশেষ করে ভারতের কারণে দেওয়া হয়নি। চায়নায় আওয়ামী লীগের নেতারা যাওয়ার আগে ভারতের অনুমতি নিয়ে যেত, চায়নার সাথে কতটুকু সম্পর্ক রাখবে কি রাখবে না সেটা ভারত বলে দিত। কিন্তু এখন তো বর্তমান সরকার, এবং আমরা প্রত্যাশা করতে পারি যে পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে তাদের তো এই গোলামি চুক্তি বা এই চুক্তি করে থাকার কথা না। তো সেক্ষেত্রে চায়নার সাথে আমাদের সম্পর্ক কেমন হলে চায়নার থেকে আমাদের অ্যাডভান্টেজ নিতে পারবো? চায়না ইজ এ ভেরি বিগ ইকোনমি। এই মুহূর্তে সম্ভবত নাম্বার ওয়ান ইকোনমি হচ্ছে চায়না। মিলিটারিলি ওরা 3 নম্বরে আছে। এবং এইটা ধরেন আপনি লেটেস্ট যত স্ট্র্যাটেজিক টক শুনবেন, এভরি ওয়ান ইজ রেসপেক্টিং চায়না। এই যে ট্রাম্প এসে বললো চায়নার উপরে আমি আরও 10% ট্যারিফ অ্যাডিশনালি লাগাবো, চায়না কিন্তু এটা নিয়ে কোনো উচ্চবাচ্যই করেনি। এই ট্যারিফ কানাডা এবং মেক্সিকোর উপরেও কিন্তু দেওয়ার কথা ছিল। এখন ট্রুডোর মানে পাল্টা ট্যারিফ অ্যাটাকের কারণে 30 দিনের জন্য কিন্তু মেক্সিকো এবং কানাডার উপরে এই ট্যারিফটা বন্ধ রাখা আছে। বাট চায়নার এগেনস্টে কিন্তু এটা বন্ধ করা হয়নি। চায়নার এগেনস্টে ট্যারিফ অ্যাডিশনাল 10% অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। চায়না খুব সাইলেন্টলি এটা অ্যাকসেপ্ট করছে এবং তারা ইউএসের এগেনস্টে তাদের ট্যারিফ অ্যাড করে দিচ্ছে। সো চায়না ইজ নাম্বার ওয়ান। আমি যেটা বলি যে ওরা হচ্ছে রাইজিং ড্রাগন, এতদিন ঘুমিয়েছিল। বাট ডিফারেন্সটা আসলে কোথায় তৈরি হয় আকাশ ভাই? আপনাকে হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। আমেরিকান হিস্টোরির যদি আমেরিকান স্পেসিফিক বলি, কত 250 বছর তার আগে তো রেড ইন্ডিয়ানরা ছিল ওই জায়গায়। ইউএস এখন যারা আছে তারা তো না, এরা তো ব্রিটেন থেকে অথবা ইউরোপ থেকে মাইগ্রেট করে ওখানে গেছে। সো ওদের হিস্ট্রি অ্যাকচুয়ালি আমেরিকান হিস্ট্রি ইজ নট মোর দেন 250 ইয়ার্স। চাইনিজ হিস্ট্রি কত বছরের? 4000 ইয়ার্স ওল্ড। সুতরাং তারা এই ধরনের আপস অ্যান্ড ডাউনস দেখে 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 দূর আসছে, যুদ্ধের পর যুদ্ধ করে করে আসছে। এবং যেই মানে পরিমাণ জনগণ ওদের এবং কান্ট্রির সাইজ, এই দুইটা মিলিয়ে চায়না এখন যেই অবস্থায় পৌঁছাইছে, মানে একেবারে অলৌকিক সুনামি টাইপের কিছু না হলে পরে আগামী 10-20 বছরের ভিতরে চায়নাকে আপনি মানে ক্র্যাশড অবস্থায় দেখার বোধহয় সম্ভাবনা খুব কম। ওরা এত চমৎকারভাবে ওদের যে ধরেন স্ট্রিং অফ পার্ল, তারপরে হচ্ছে আপনার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আপনি ওদের স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভগুলো দেখেন, দেখলে পরে আপনি বুঝবেন যে ওরা
কি কুল হেডেডভাবে আস্তে আস্তে আগাচ্ছে। এবং অলরেডি মানে তারা যে কতটা স্ট্রংভাবে আসতেছে, আপনি হাম্মাম তোতা দেখেন মানে ইয়ার ক্ষেত্রে, শ্রীলঙ্কার ক্ষেত্রে, আপনি মালদ্বীপের ক্ষেত্রে দেখেন, মালদ্বীপের ছোট্ট একটা রাষ্ট্র, তার প্রেসিডেন্ট মজ্জু মানে ইন্ডিয়াকে পাত্তাই দিল না। কেন? কারণ চায়না পেছনে আছে। সো আমি আর এর বাইরে যাব না। জিবুতির কথা বলতে পারি, আমি অন্যান্য জায়গার কথা বলতে পারি। আমি লেট আস কাম ব্যাক টু দিস রিজিয়ন, ইন দ্য সার্ক রিজিয়ন। এই রিজিয়নে থেকে আপনি চায়নার মতো একটা এলাই যদি থাকে, তাহলে তো আপনার কিছু লাগে না। ইকোনমিক এলাই আপনি দেখেন, আজকে যখন ইন্ডিয়া বলল যে বাংলাদেশিদেরকে ভারতে চিকিৎসা নিতে গেলে পরে ভারতের পতাকাকে স্যালুট করতে হবে, তারপরে কি জানি বন্দে মাতরম বলতে হবে, তারপরে নাকি চিকিৎসা নিতে পারবে। চায়না অলরেডি বলে দিচ্ছে কুনমিংয়ে তোমাদের জন্য আলাদা একটা সিটিই করে দিব আমরা ফর ট্রিটমেন্ট পারপাস, ইউ কাম হেয়ার। এইটা বলার মতো ক্যাপাসিটি ওদের আছে। ইভেন তারা তো এখানে বাংলাদেশেও হাসপাতাল করতে চেয়েছে। এক্স্যাক্টলি, বাংলাদেশে তো হাসপাতাল করছেই। তার চেয়ে ইম্পর্টেন্ট যেটা, তিস্তা ব্যারেজের সলিউশনটা যখন ওরা দিবে, দ্যাট ইজ গোয়িং টু বি অ্যাট আওয়ার অ্যাডভান্টেজ অ্যান্ড অফকোর্স এগেনস্ট ইন্ডিয়ান হেজেমনি। সো এইরকম একটা এলাই যদি আমরা ক্যাপচার করতে পারি, তাহলে তো আমাদের জন্য লাভ। এবং এই এলাই তো আসলে টেস্টেড সময়ে অসময়ে অনেক সময়। সো আপনি অবশ্যই অত্যন্ত প্রুডেন্টলি এটা হিন্ট করলেন যে আমাদের ফ্রেন্ডস, যে ফ্রেন্ডস লিস্ট হবে এখন, এই লিস্টে চায়না উইল বি দ্য টপ। এবং চাইনিজ ইনিশিয়েটিভকে ইউসি, আমরা যদি একটা বিপদে পড়ি, ধরেন যে থার্ড একটা কান্ট্রির হেল্প দরকার, তো পাকিস্তান চায়নার আগে কি ইউএসএ এসে আমাদেরকে হেল্প করতে পারবে? ইমিডিয়েট হেল্প যদি লাগে। আমি এটা শুধু যুদ্ধের কথা বললাম না, দুর্যোগের কথাই বলি। আমার একটা সাইক্লোন হয়েছে, ইউএস থেকে একটা শিপ আসতে কয়দিন লাগবে, আর আমার চায়না থেকে একটা রিলিফ আসতে কয়দিন লাগবে। সো উই নিড টু চক আউট আওয়ার ফ্রেন্ডস অ্যাকর্ডিংলি। বাট অ্যাগেন আমি বলবো, সিচুয়েশন চেঞ্জ হয়, স্বার্থ চেঞ্জ হয়, মেবি ইন্ডিয়ান ম্যাপ যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো আমাদেরও প্রায়োরিটিতে চেঞ্জ আসতে পারে। যেমন আমরা দেখতেছি মায়ানমারের ম্যাপ চেঞ্জ হওয়ার কথা শোনাই যাচ্ছে। সো ইফ সামথিং হ্যাপেন্স, accordingly we should set our course for friendship.